একটু বিষয়টা দেখো এবং যোগ দাও। আমরা যেটা করতে যাচ্ছি আজকে সেটা হচ্ছে জৈব ভূ রাসায়নিক চক্র। তিনটি বিষয় বিশেষ করে বলা আছে, জৈব, ভূ এবং রাসায়নিক। তাহলে জৈব ভূ রাসায়নিক চক্রের মধ্যে একটা চক্রাকার পথে সেই বিষয়টা হচ্ছে, প্রথম আসি বিষয়টা কি। জৈব ভূ রাসায়নিক চক্র তিন বিষয়ে, জৈব আছে, ভূ আছে এবং রাসায়নিক কথাটা আছে। তাহলে কাকে বলবো আগে, একটু কারোর কাছে যদি উত্তর পাই, তুফানগঞ্জ বলতে পারো জিনিসটা কি একটু, কেউ একটা, তুফানগঞ্জ জৈব ভূ রাসায়নিক চক্র জিনিসটা কি? স্যার কোশ্চেন একবার রিপিট স্যার। জৈব ভূ রাসায়নিক চক্র জিনিসটা কি? যে বিভিন্ন জৈব পদার্থ যা আমাদের প্রাণ ধারণের জন্য উপযোগী, তাদের হচ্ছে চক্রাকার আবর্তন হচ্ছে জৈব ভূ রাসায়নিক চক্র। আচ্ছা, বসো, ঠিক যৌগ নয়, যৌগ বললে আবার ঠিক হবে না, কারণ সব যৌগই আমাদের আসবে, আমাদের ভেতরে যাবে, তেমনটা নয়, বরং একটু আরেকটু অন্যভাবে দেখলে বিষয়টা সুবিধা হবে। সেটা হচ্ছে মৌলগুলো, তাকিয়ে দেখো। মৌলগুলো পরিবেশ থেকে, আমাদের মৌলগুলো 8খানা মৌল বিশেষভাবে জীবদেহ গঠনের জন্য কাজে লাগে, জীবদেহের শারীরবৃত্তীয় কার্যগুলি পরিচালনার জন্য কাজ লাগে। 8খানা মৌল মুখ্যত রয়েছে। তো সেই মৌলগুলো তো পরিমাণ সীমিত, কিন্তু জীব বহু প্রাচীনকাল থেকে সৃষ্টি হয়েছে, আজ পর্যন্ত কত জীব সৃষ্টি হয়েছে, এখন এত জীবে এত মৌল যে লাগবে কোথা থেকে পেল? যত জীব সৃষ্টি হয়েছে তাদের যদি সব ভর নেওয়া হয় তাহলে দেখা যাবে অত মৌল নেই, অত পরিমাণ মৌল নেই। তাহলে মৌলগুলো জীবের দেহে আসছে, আবার জীবের দেহ থেকে বেরিয়ে চলে যাচ্ছে, জীবের দেহ থেকে বেরিয়ে আবার পরিবেশের অন্য অংশে পৌঁছচ্ছে, আবার পরিবেশ থেকে এসে জীবদেহ সেটাকে সংগ্রহ করছে। তাহলে জীবদেহে এবং পরিবেশ, অর্থাৎ মূলত বায়ু এবং মাটি এর মধ্যেই আবর্তাকারে ঘুরছে। তাহলে জীবদেহ এবং পরিবেশে আবর্তিত হয়ে চলেছে মৌলগুলো, ক্রমান্বয়ে। এই চক্রাকার পথকেই জৈব ভূ রাসায়নিক চক্র, জীবদেহ, ভূ প্রকৃতির, আর এটা রাসায়নিক পদার্থের একটা চক্র। তাহলে জৈব ভূ রাসায়নিক চক্র বিষয়টাতে মৌলগুলো নিয়ে বললেই সুবিধে হবে। এখন ক ধরনের রাসায়নিক এই চক্রটা পেতে পারি, ক ধরনের এবং কি কি, ক ধরনের এবং কি কি টাকিতে কেউ একটা বলতে পারো, ক ধরনের আর কি কি এই জৈব ভূ রাসায়নিক চক্র আছে? ক্লাস 9-এও হয়েছে। টাকিতে কিছু বলতে পারো, কি কি ধরনের, অধরনের এবং কি কি? কোন নগর, কোন নগর? 4 রকম। কি কি? 4 রকম। নাইট্রোজেন চক্র, অক্সিজেন চক্র, কার্বন চক্র আর জল চক্র। তাহলে তো ফসফরাস চক্র, সালফার চক্র, এগুলো বাদ চলে গেল তো। আচ্ছা ঠিক আছে, বসো, আচ্ছা একটু অন্যভাবে ভাগ করতে হবে। আচ্ছা ঠিক, ভালো করেছো। তাহলে আমাদের একটু ভাগ করতে হবে। আমরা ভাগটা মনে করো ক্লাস 9-এ যা করেছো, দুটো ভাগ, একটা হচ্ছে গ্যাসীয় প্রকৃতির, একটা হচ্ছে পলল প্রকৃতির। গ্যাসীয় প্রকৃতির মানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন যদি কেউ গ্যাস হিসেবে থাকে, তার মধ্যে মুখ্যত রয়েছে কার্বনটা কার্বন ডাই অক্সাইড হিসেবে, হাইড্রোজেনটা আমাদের সেই হিসেবে আসে না গ্যাস হিসেবে, অক্সিজেন রয়েছে, নাইট্রোজেন রয়েছে। অন্যান্যরা গ্যাসীয় প্রকৃতির না হয়ে মাটি থেকে বা শিলার মধ্যে জমা রয়েছে, এবং তার থেকে আমাদের জীবদেহের, আমাদের নয় বলে জীবদেহে কোনো না কোনো ভাবে প্রবেশ করছে, সেটা ফসফরাস, সালফার, এগুলো দরকার আছে। তাহলে সেগুলো পলল প্রকৃতির বলা হচ্ছে। তাহলে দু ধরনের, গ্যাসীয় প্রকৃতির যারা গ্যাসের মাধ্যমে চক্রাকারে মূলত চলছে, আর পলল প্রকৃতি যারা শিলা এবং মাটির মধ্যে দিয়ে চক্রাকারে চলছে, এবং জীবদেহে অবশ্যই সেটা জীবদেহে প্রবেশ করছে এবং জীবদেহ থেকে আবার ফিরে যাচ্ছে প্রকৃতিতে। তাহলে জৈব ভূ রাসায়নিক চক্র এইভাবে আমাদের জিনিসটা চলছে, জৈব ভূ রাসায়নিক চক্র চলছে। আমাদের গ্যাসীয় চক্র
প্রকৃতির মধ্যে একটি পড়বার কথা, আমরা সেটাতেই চলে যাব। আমরা গ্যাসীয় চক্রের মধ্যে একটি পড়বার কথা, আমরা সেখানে পড়া শুরু করি। তাহলে গ্যাসীয় চক্রটা কিরকম, এবং তার মধ্যে একটা যেটা গ্যাসীয় চক্র বুঝতেই পেরেছি, গ্যাসের মাধ্যমে সেই বিষয়টা হবে। আমরা সেই গ্যাসের মাধ্যমে এই বিষয়টা করতে গিয়ে শুরু করব প্রথম যে একটি আছে সেটাতেই আমরা শুরু করি। দেখো তাহলে সামনে বিষয়টা, গ্যাসের মধ্যে যে জিনিসটা রয়েছে সেটা এবং চক্রটা কি, আগে প্রথমে সংক্ষেপে বিষয়টা বোঝার চেষ্টা করি। কারখানাগুলোতে বিভিন্ন সার তৈরি হয়, তার মধ্যে নাইট্রোজেন ঘটিত সার তৈরি হয়। আগ্নেয়গিরি থেকেও নাইট্রোজেন ঘটিত গ্যাস বেরোয়। আর পরিবেশে বাতাসে আমাদের নাইট্রোজেন বিপুল পরিমাণে রয়েছে, প্রায় 78% আয়তনগতভাবে নাইট্রোজেন রয়েছে। তাহলে সেই নাইট্রোজেন সবই আমাদের মূলত মাটিতে আসবে কি জীবদেহে কিভাবে আসবে, সেটাই হচ্ছে মুখ্য বিষয়। এখন বাতাসে যে নাইট্রোজেন সেটা জীব সরাসরি নিতে পারে না, অধিকাংশ জীবই নিতে পারে না। অনেক পরিমাণ থাকা সত্ত্বেও সেই নাইট্রোজেনের যে গ্যাসীয় অবস্থা, সেই গ্যাসীয় অবস্থা থেকে কাজে উপযোগী করে অধিকাংশ জীব তাকে নিতে পারে না। কিন্তু নাইট্রোজেন সমস্ত জীবের একটা প্রয়োজনীয় উপাদান, সমস্ত জীবের প্রয়োজনীয় উপাদান। সেটা কিসের জন্য আসছে আগে প্রথমে দেখে নি। নাইট্রোজেনটা তাহলে পরিবেশের নাইট্রোজেন এইভাবে আসছে প্রথমে মাটিতে। মাটিতে আসলে মাটির থেকে প্রথম উদ্ভিদ নেবার বা অন্যান্য কয়েকটা ব্যাকটেরিয়া জাতীয় বা জাতীয় জীব তারাই নিতে পারে। তাহলে প্রথম জীব দেহে প্রবেশ নাইট্রোজেন, তাহলে পরিবেশের থেকে বাতাস থেকে জীব দেহে প্রবেশ করেছে। জীব দেহের মধ্যে নানা ধরনের জীব আছে, যেমন ব্যাকটেরিয়া, উদ্ভিদ, আবার প্রাণীতেও পৌঁছবে, উদ্ভিদ থেকে প্রাণীতে। এখান থেকে আবারও কি হবে, জীবদেহ থেকে নাইট্রোজেন আবার মাটিতে পুনঃ প্রবেশ করবে, হয় রেচন পদার্থ রূপে অথবা জীবটার মৃত্যুর পরে সেখানে চলে যাবে। জীবটার মৃত্যুর পরে সেখানে আবার মাটিতে আবার ফিরে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের মাটিতে ফিরে যাওয়ার বিষয়টা রয়েছে। মাটিতে ফিরে যাওয়ার বিষয়টা এইভাবে রয়েছে। তাহলে মাটিতে ফিরে গেল, মাটিতে ফিরে গেলে আবার এইভাবে মাটির থেকে কি হবে, বাতাসে পরিবেশে ফিরে যেতে হবে, যাকে বলবো নাইট্রোজেন মোচন। তাহলে চারটে বিষয় করলাম। মশাট আমার কথা শুনতে পেলে একটু হাত তুলবে? ঠিক আছে, তাহলে দেখে নাও নাইট্রোজেন আমাদের, তাহলে নাইট্রোজেনটা চক্রাকারে চলছে, চারটে ধাপ মূলত বলেছি। নাইট্রোজেন স্থিতিকরণ, নাইট্রোজেনের জীবদেহে প্রবেশ, তার থেকে জীবদেহ থেকে আবার মাটিতে নাইট্রোজেনের প্রবেশ, এবং নাইট্রোজেন পরিবেশে বাতাসে ফিরে গেছে। এই হচ্ছে নাইট্রোজেন চক্রের বিষয়। এখন নাইট্রোজেন জীবের কি কাজে লাগছে, নাইট্রোজেন জীবের কি কাজে লাগছে বোরাই বলতে পারো? কোন কাজে লাগে? বোরাই শুনতে পেয়েছো? হাত তুলবে। আচ্ছা, তাহলে কোন কাজে লাগে একটু বলতে হবে। জীব দেহের কোন কাজে নাইট্রোজেন লাগে? পরে মশাট। জীব দেহের কোন কাজে নাইট্রোজেন লাগে? তারপর মেদিনীপুর। তাড়াতাড়ি বোরাই, মশাট, পরে মেদিনীপুর। বোরাই তাড়াতাড়ি। মশাট, মশাট কি কাজে লাগে? কোন নগর হাত নামাও, দেখতে পাচ্ছি কিন্তু সব সময় উত্তর নিতে পাচ্ছি না। মশার তাড়াতাড়ি। মেদিনীপুর, মেদিনীপুর কি কাজে জীবদেহে নাইট্রোজেন লাগে? মেদিনীপুর না, ছেড়ে দিলাম। আচ্ছা, কোন নগর এবার? কোন নগর বলো? প্রোটিনে প্রোটিনে। প্রোটিন আচ্ছা, গঠনে। বেশ, ঠিক, প্রোটিন গঠনে। বেশ, বসে পড়ো। প্রোটিন গঠনে, অবশ্যই প্রোটিন গঠনে কাজে লাগবে। তাহলে প্রোটিন গঠনে কাজে লেগেছে, প্রোটিন গঠনে এইটা কাজে লেগেছে। প্রোটিন ছাড়া যদি বলি তাহলে বিষয়টা কেন প্রোটিন, তাই জীবদেহের বিভিন্ন যে উপাদান লাগে তাতে কাজে লাগে, তাতে প্রোটিন একটা প্রয়োজনীয় জিনিস রয়েছে নিউক্লিক অ্যাসিড গঠনের জন্য। নিউক্লিক অ্যাসিড একটু লিখে ফেলতে হবে। তাহলে জীবদেহে মুখ্যত কয়েকটা জিনিসের মধ্যে একটা হচ্ছে প্রোটিন গঠন,
প্রোটিন জীবদেহের গঠনের জন্য কাজে লাগবে, উৎসেচক গঠনের কাজে লাগবে, আরো অন্যান্য অনেক জিনিসে কাজে লাগবে। রয়েছে নিউক্লিক অ্যাসিড, সমস্ত কোষে নিউক্লিক অ্যাসিড, সেটা জীব বলছি, ব্যাকটেরিয়া নিউক্লিয়ার হলেও লাগবে, আবার ইউক্যারিওট হলেও সববার নিউক্লিয়াসে নিউক্লিক অ্যাসিড আছে লাগবে, কারণ নিউক্লিক অ্যাসিড থেকেই ডিএনএ বা আরএনএটা তৈরি হবে, যা অনেক কাজে লাগে, এবং ডিএনএ মুখ্যত জীবের বৈশিষ্ট্যগুলো বজায় রাখতে এবং কোষের যাবতীয় যে বিপাক কাজ হবে তাকে নিয়ন্ত্রণ করতে সে সবসময় এই পরিচালনার কাজটা সে করবে বা করে। তাহলে এটা, এবং উদ্ভিদের ক্ষেত্রে ক্লোরোফিল গঠনের জন্য লাগবে নাইট্রোজেন। তাহলে এরকম নাইট্রোজেন গঠিত বিভিন্ন যৌগ তৈরিতে কাজে লাগে। তাহলে নাইট্রোজেন চক্র কাকে বলবো এবার একটু লিখেছি, সবাই একবার একটু লিখে ফেলবে। নাইট্রোজেন চক্র একটা চক্র বিষয়ে করে নিলেই বাকি গ্যাসীয় চক্র সংক্রান্ত বিষয় বুঝতেও পারবে। তাহলে যে পদ্ধতিতে বায়ুর নাইট্রোজেন মাটিতে ও জীবদেহে, এবং মাটির ও জীবদেহের নাইট্রোজেন বায়ুতে আবর্তিত হয়ে পরিবেশে নাইট্রোজেনের সমতা বজায় রাখে, তাকে নাইট্রোজেন চক্র বলে। কখনো জীবদেহে এলো, কখনো জীবদেহ থেকে চলে গেল। নবাবগঞ্জ আমার কথা শুনতে পেয়েছো? শুনতে পেলে হাত তুলবে। নবাবগঞ্জ আমার কথা শুনতে পেলে হাত তুলবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে নাইট্রোজেন চক্র বিষয়টা এই রকম। নাইট্রোজেন চক্র তাহলে জীবদেহ এবং জীবদেহের বাইরের পরিবেশের মধ্যে এটা আবর্তিত হচ্ছে। নাইট্রোজেন বাতাসের যে গ্যাসীয় আকার রয়েছে সেখানে দুটো নাইট্রোজেন পরমাণু ত্রিবন্ধনী দ্বারা যুক্ত, সেই ত্রিবন্ধনীকে ভাঙা সহজসাধ্য নয়, তাই ওই গ্যাসীয় নাইট্রোজেনকে সহজে যে কেউ যখন তখন ব্যবহার করতে পারছে না, তার জন্য কিছু বিশেষ পদ্ধতি চায়। সেই নাইট্রোজেনটা জীবদেহের উপযুক্ত হলে তবেই জীবদেহ সাধারণভাবে নিতে পারে, এবং সেইটা করতে পারে কয়েকজন বিশেষ জীব, সেটাতে আমরা আসছি। তাহলে জীব নাইট্রোজেন চক্রটা কি তাকে বললাম, কাকে বলতে পারি, এরকমই অন্যান্য ক্ষেত্রে চক্রটা তাই বলতে হবে। তাহলে নাইট্রোজেন চক্র কাকে বলবো করেছি, বিষয়টার সঙ্গে পরিচয় করলাম এইভাবে। সবাই একটু লিখতে লিখতে চলো, তবেই লেখা অভ্যেস হবে, তোমার জিনিসটা বোঝা হয়ে যাবে এক্ষুনি। তাহলে এই নাইট্রোজেন চক্র কি জিনিস করলাম বিষয়টার সঙ্গে বোঝবার চেষ্টা করেছি। বেগমপুর শেষে যারা বসেছো খাতায় লেখালেখি করো। বেগমপুর, খাতায় লেখালেখি করতে বলেছি। তাহলে এই হচ্ছে নাইট্রোজেন চক্র। পরে আসছি, দেখো উদ্ভিদ দেহে যদি নাইট্রোজেন পেয়ে থাকে পর্যাপ্ত পরিমাণে সুস্থ সবল পাতা হয়। যদি নাইট্রোজেনের অভাব দেখা যায় তাহলে চেনার একটা উপায় হচ্ছে মধ্য শিরা বরাবর বাদামি হলুদ বর্ণ হয়ে যায়। পাতা থেকেও চেনবার উপায় আছে, লিখে রাখো। নাইট্রোজেনের অভাব হলে মাটিতে এই রকম একটা দেখা যায় বিশেষ পরিবর্তন। নাইট্রোজেন জীবদেহে গঠনে ভীষণ কাজে লাগে। মাটিতে নাইট্রোজেনের অভাব হলে জীবদেহের বৃদ্ধি ভীষণভাবে ব্যাহত হয়। তাহলে নাইট্রোজেন এইরকম ভাবে একটা বাস্তুরীতিকেও নিয়ন্ত্রণ করছে, জীবদেহ গঠনেরও নিয়ন্ত্রণ করছে। যদি জীবদেহ বিশেষ করে উৎপাদক যদি এই রকম অভাবগ্রস্ত হয় তাহলে উৎপাদক খাদ্য উৎপাদন ব্যাহত হয়। খাদ্য উৎপাদন ব্যাহত হলে বাস্তুতন্ত্রের মধ্যে যে খাদ্য খাদক সম্পর্ক সেটাও বাধিত হয়ে যায়। এই হচ্ছে নাইট্রোজেন, তাহলে এইরকম ভাবে একটা নিয়ন্ত্রণ করতে পারে। পরে আসছি নাইট্রোজেন চক্রের বিভিন্ন পর্যায়ে। আমি আরো একবার লিখে দেখাই, যেটা ছবিতে করেছিলাম। 4টে ধাপ করেছিলাম আমরা। 4টে ধাপের মধ্যে প্রথম ধাপ নাইট্রোজেন মাটিতে মিশে নাইট্রোজেন স্থিতিকরণ, নাইট্রোজেন ফিক্সেশন বলে, তাতে আসছি। দ্বিতীয় ধাপ নাইট্রোজেন জীব দেহে প্রবেশ করতে হবে। সেটা প্রোক্যারিওটস প্রথম হতে পারে, তারপরে তার থেকে ইউক্যারিওটসে যাবে।
মাটির নাইট্রোজেন জীবদেহে এসেছে, জীবদেহ থেকে সেটা আবার মাটিতে ফিরে যাবে এবং মাটি থেকে ফিরে গেলে আবার বায়ুতে ফিরে যাবে। এই মূলত 4টে ধাপে নাইট্রোজেন চক্রকে বলা হচ্ছে। এছাড়া অন্য নামেও এদের জানবার কথা, আমরা সেই নামটাও একটু জানবার চেষ্টা করব। তাহলে নাইট্রোজেনের 4টে ধাপ, এই 4 ধাপ আমরা একটু নামগুলোর সঙ্গে পরিচয় করে বিষয়টা বুঝবার চেষ্টা করব। নাইট্রোজেন স্থিতিকরণ, জীবদেহে প্রবেশ নাইট্রোজেনের, নাইট্রোজেন আবার জীবদেহ থেকে মাটিতে পুনরায় ফিরে আসা, মাটির থেকে আবার বায়ুতে ফিরে যাওয়া। এই হলো 4টে ধাপ। এই 4 ধাপে নাইট্রোজেন চক্রের কথাটা আমাদের আলোচ্য বিষয়। তবেই বুঝতে পারবো নাইট্রোজেনটা কিরকম করে জীবদেহে কাজে লাগালো এবং জীবদেহ থেকে পুনরায় পরিবেশে কিরকম ফিরে আসছে। আসছি তাহলে তারপরের একটু ধাপে শুরু করি। প্রথম ধাপ নাইট্রোজেন ফিক্সেশন। নাইট্রোজেন কিভাবে স্থিতিকরণ হয় মশাট কেউ বলবে নাকি? বাতাসের নাইট্রোজেন মাটিতে কেমন করে আসতে পারে মশাট? কেউ একটা বলতে পারে কিরকম করে মাটিতে বাতাসের নাইট্রোজেন এসে পৌঁছয়? বলো। সিম্বগোত্রী উদ্ভিদের ক্ষেত্রে তাদের মূলে রাইজোবিয়াম নামক এক ধরনের মিথুজীবী ব্যাকটেরিয়া থাকে যে বাতাসে নাইট্রোজেনকে মাটিতে প্রতিস্থাপিত করে। বাহ, খুব ভালো বলেছো, বসো। ঠিক আছে, এখন একটা ছবি দেখছি, একটা অ্যানিমেশন দেখছি। মেদিনীপুর বলতে পারবে সেটা কি অ্যানিমেশন থেকে বুঝবো কিভাবে নাইট্রোজেন স্থিতি হচ্ছে? মেদিনীপুর একটা কেউ বলতে পারে কি স্থিতিকরণ কিভাবে হচ্ছে এখন অ্যানিমেশন থেকে কিছু বোঝা যাচ্ছে কিনা? টাকিতে কেউ বলতে পারে কি জিনিস? টাকি, নিমপিট। আচ্ছা, তাহলে আমরা একটু উত্তরটা করে নিই, কারণ উত্তরটা একটু তাড়াতাড়ি করে নিতে হবে। এখন যেটা দেখতে পাচ্ছি সামনে যেন বজ্রপাত হচ্ছে। বজ্রপাত হলে কিরম ভাবে হতে পারে দেখো। বিদ্যুৎ স্ফুরণ এবং বৃষ্টিপাতের ফলে হচ্ছে। বাতাসে নাইট্রোজেন এবং অক্সিজেন দুই আছে, কিন্তু সাধারণভাবে ওরা বিক্রিয়া করে না। যদি 3000 ডিগ্রি সেলসিয়াস হয় সাধারণভাবে বিদ্যুৎ স্ফুলিঙ্গ যদি পাঠানো হয়, তবে দেখা যায় ওরা নাইট্রিক অক্সাইড তৈরি করে। তাহলে নাইট্রিক অক্সাইড তৈরি করেছে, বজ্রপাতের ফলে নাইট্রিক অক্সাইড তৈরি হয়েছে। N2+O2 2NO, শুধু এইটুকু লিখে রাখলেই চলবে। তাহলে বিদ্যুৎ স্ফুলিঙ্গের জন্য নাইট্রিক অক্সাইড তৈরি হয়েছে। নাইট্রিক অক্সাইড আরো অক্সিজেনে জারিত হলে নাইট্রোজেন ডাই অক্সাইড হয়ে যাবে। নাইট্রোজেন ডাই অক্সাইড হবে। বোরাই বলতে পারবে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসের বর্ণ কি হয়? বোরাই, নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাসের বর্ণ কি হয়? এই বছর পড়া হয়েছে নাইট্রিক অ্যাসিডে। বোরাই কি রং হয়? নবাবগঞ্জ কি বর্ণ হয়? নবাবগঞ্জ কি রং হয়? আর একটু মাইক্রোফোন অন করে ঠিক বলতে হবে। হ্যাঁ বলো। বাদামি বর্ণের। বাদামি বর্ণের, ঠিক বসে বলো। তাহলে বাদামি বর্ণের হয়। তাহলে আমাদের একটু অন্য জায়গার পড়াগুলো কাজে লাগিয়ে নিতে হবে। কারণ নাইট্রোজেন ডাইঅক্সাইড তাহলে রূপান্তরিত হয়ে যাচ্ছে, যেটা সাধারণভাবে আমরা বাদামি বর্ণের গ্যাস বলে জানি। তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, নাইট্রিক অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড হয়ে গেছে। নাইট্রোজেন ডাইঅক্সাইড তাহলে কি করতে পারে? বৃষ্টির জলের সঙ্গে মিশে গিয়ে কি হতে পারে? নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড, বিক্রিয়াটা একটু লিখে ফেলো তাহলে মনে থেকে যাবে। নাইট্রাস অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড তৈরি হবে। এই অ্যাসিড গুলো মাটিতে থাকা যে খনিজ লবণের আয়ন ক্যালসিয়াম পটাশিয়াম, সেই সব আয়নের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রেট, মূলত নাইট্রাইট এবং পরে নাইট্রেট লবণ তৈরি করবে। সেই লবণের থেকে উদ্ভিদ লবণ সংগ্রহ করতে পারবে। তাহলে এই হচ্ছে প্রকৃতিতে পরিবেশে থাকা যে নাইট্রোজেন গ্যাস, সেটা অল্প পরিমাণে মাটিতে এইভাবে নাইট্রেট লবণ রূপে পৌঁছচ্ছে। নাইট্রোজেন স্থিতিকরণ বা নাইট্রোজেন ফিক্সেশন প্রথম ধাপ বললাম। এই হচ্ছে নাইট্রোজেন স্থিতিকরণের বিষয়।
ক্যালসিয়াম পটাশিয়াম কথাটা লিখে রেখো, যাদের নাইট্রেট লবণটা তৈরি হচ্ছে বলে জানলাম। তাহলে নাইট্রোজেন স্থিতিকরণ মাটিতে এসেছে, এবারে জীবদেহে প্রবেশের ব্যাপারটা বুঝতে হবে। মাটিতে কিছু নাইট্রোজেন পরিবেশ বাতাস থেকে পৌঁছেছে, এবারে এই নাইট্রোজেন জীবদেহে কিরকম যেতে পারে তাতে আরেকবার আসছি। নাইট্রোজেন চক্রের একটা ছোট্ট রূপ আরেকবার দেখলাম। এরকম নাইট্রোজেন পরিবেশ থেকে বাতাস থেকে নানাভাবেই পৌঁছচ্ছে। তার মধ্যে নাইট্রোজেন স্থিতিকরণের দ্বিতীয় বিষয়, নাইট্রোজেন স্থিতিকরণ মাটিতে বা জীবদেহে আসার একটা ব্যবস্থা আরেকটা, যেটা আমাদের একজন বলেছে মশার থেকে। তাহলে নাইট্রোজেন স্থিতিকরণ জীবাণু দিয়ে হতে পারে কিনা, জীবাণুরাইও কাজ করছে কিরকম। প্রথম হচ্ছে স্বাধীনজীবী জীবাণু। আমাদের পরীক্ষাতেও এইভাবে জানতে চাইছে, দুটো স্বাধীনজীবী জীবাণুর নাম করো যারা নাইট্রোজেন স্থিতিকরণ করতে পারে। স্বাধীনজীবী জীবাণুর মধ্যে প্রথম নিচ্ছি ব্যাকটেরিয়া, ক্লস্ট্রিডিয়াম অ্যাজোটোব্যাক্টার, নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া, অ্যানাবিনা নস্টক। এরা সরাসরি বায়ুর নাইট্রোজেনকে শোষণ করে মাটিতে স্থিতিকরণ করতে পারে। স্বাধীনজীবী একাই থেকে কাজ করতে পারে, আবার অন্য আরেক দল আছে যাদের অন্যদের সঙ্গে সম্পর্ক রেখে কাজ করার বিষয়টা রয়েছে। তাহলে স্বাধীনজীবী জীবাণু প্রথম নিয়েছি, উদাহরণগুলো জানবার একটু দরকার। ব্যাকটেরিয়ার মধ্যে ক্লস্ট্রিডিয়াম অ্যাজোটোব্যাক্টার, সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল বা ব্লু গ্রিন অ্যালবি বিজিএ, তারা হচ্ছে অ্যানাবিনা নস্টক। সরাসরি নাইট্রোজেনকে নিজের দেহে সংগ্রহ করতে পারে। তাহলে এইভাবে মাটিতে অথবা যারা থাকছে জীবদেহে, তারা কেউ কেউ নিজের দেহে নিয়েছে, এটা তাদের পক্ষে সম্ভব হয়েছে। তাহলে বাতাসের নাইট্রোজেন মাটিতে অথবা জীবদেহে স্থিতিকরণ হচ্ছে, এটা প্রথম দিককার ধাপ করলাম। তাহলে এই নাইট্রোজেনটা স্থিতিকরণ যদি যাতে মাটিতে যে লবণ এসেছে অথবা যে জীবাণুদের দ্বারা যেগুলো স্থিতিকরণ হয়েছে, সেটা দুটি বিষয়ে নিয়েছি আগে। তারপরে তাহলে আরেকটু বিষয় এগোই, বিষয়টায় কিরকম করে হবে সেই বিষয়টাও জানতে হবে। আসছি তাহলে একটু ধাপটায় আসি, পরে আসছি একটা ছোট্ট বিষয়। দুটো ছবি নিয়েছি, ছবি থেকে আমরা বুঝবার চেষ্টা করব যে নাইট্রোজেন স্থিতিকরণ হয়ে জীবাণুদের দ্বারা লাভ কিছু হয়েছে কিনা। ছবি দেখে কোনো বোঝা যাচ্ছে যে কিছু লাভ হয়েছে কিনা, জীবাণু নাইট্রোজেন স্থিতিকরণের ফলে কোনো লাভ হয়েছে, একটু হাত তুললে উত্তরটা সেখান থেকে নেব, তাহলে তাড়াতাড়ি এগোবো। ছবি আমাদের কিছু বলছে কিনা। আচ্ছা, তাহলে বুঝে নাও। অ্যাজোটোব্যাক্টার বাঁদিকে ব্যাকটেরিয়া, অ্যাজোটোব্যাক্টার মাটিতে যদি প্রয়োগ করা হয়, ডান দিকে যেমন দেখতে পাচ্ছি, মাটিতে প্রয়োগ করলে আপেল উৎপাদন ভালো হয়েছে, ছবি থেকে তা দেখতে পাচ্ছি। এরকম অন্যান্য আরো ফসল উৎপাদনের ক্ষেত্রে দেখা যায় নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া মাটিতে থাকলে উৎপাদন ভালো হয়। তার একটা অন্তত প্রকৃতিতে কি দেখা গেছে বাস্তব একটা উদাহরণ দেখবার চেষ্টা করলাম। অ্যাজোটোব্যাক্টার দিয়ে এইরকম দেখা গেছে। তাহলে অ্যাজোটোব্যাক্টারের প্রয়োগের ফলে ফসল উৎপাদন ভালো হতে পারে, একটা তার উদাহরণ দেখলাম। পরে একটা ছবি দেখতে পাচ্ছি, বোরাই। ছবিটা কিসের একটু বলা যাবে? নাইট্রোজেন স্থিতিকরণের সঙ্গে একটা ছবি দেওয়া আছে, বোরাইতে বলা যাবে। পরে হ্যাঁ, সিম্বগোত্রীয় মূলে অ্যাজিটোব্যাক্টর নামে এক প্রকার ব্যাকটেরিয়া থাকে যা নাইট্রোজেন স্থিতিকরণে সাহায্য করে। অ্যাজোটোব্যাক্টার নয়, সিম্বগোত্রীয়তে মনে করো অন্য কোনো ব্যাকটেরিয়া। সিম্বগোত্রতে অন্য কোনো ব্যাকটেরিয়া, কি নাম তার? রাইজোবিয়াম। রাইজোবিয়াম, ঠিক বুঝে পড়ো, এইবার ঠিক হয়ে গেছে। তাহলে নাইট্রোজেন স্থিতিকরণ, এখানে একটা মূল দেখতে পাচ্ছি, মূলে গুটি হয়েছে, সিম্বগোত্রীয় মূল, তাহলে মূল হবার কথা। তাহলে সিম্বগোত্রীয় উদ্ভিদ, মিথজীবী জীবাণু রয়েছে, মিথজীবী জীবাণু রয়েছে, যেমন রাইজোবিয়াম থাকে সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে, এবং তারা নাইট্রোজেন স্থিতিকরণে ভূমিকা নেয়।
মিথজীবী কাকে বলবো একবার? মেদিনীপুর কেউ একটা, মিথজীবী কাদের বলে মেদিনীপুরে? পরে কোন্নগর, একটু তাড়াতাড়ি করতে হবে, তারপর বেগমপুর, একটু তাড়াতাড়ি নিতে হবে। মেদিনীপুর মিথজীবী কাকে বলে? মিথজীবী কোন্নগর, কোন্নগর, বেগমপুর। মিথজীবী মশাট, মিথজীবী মশাট, মিথজীবী। আচ্ছা তাহলে বলে নিচ্ছি, মনে পড়ছে না এখন। মিথজীবী হচ্ছে যদি দুটি জীব পুষ্টিগতভাবে পরস্পরের সহায়ক হয় তাদের মিথজীবী বলে। অবশ্য মিথজীবীকে আরেকটু ভাগও করা হয়, কখনো কখনো দুজনের মধ্যে পুষ্টিগত সম্পর্ক থাকলেও একজন হয়তো উপকার লাভ করে অন্যজন উপকার লাভ করে না, তাকেও মিথজীবীতে নেওয়া হয়। মূলত আমরা অবশ্য এখন চলছি দুজন দুজনকে পরস্পর সহায়তা করবে পুষ্টির দিক থেকে, খাদ্য লাভের বিষয়টার দিক থেকে। তাহলে নাইট্রোজেন স্থিতিকরণের সিম্বগোত্রীয় যে উদ্ভিদ তার সঙ্গে রাইজোবিয়াম পুষ্টিগত দিক থেকে দুজন দুজনকে সাহায্য করবে। জীবাণুর নাম মোটামুটি করে ফেলেছে, একটু আগে ছবি দেখে নিই রাইজোবিয়াম কিরম করে ঢুকছে এবং নাইট্রোজেন স্থিতিকরণে সাহায্য করছে। প্রথমে দেখো অল্প ব্যাকটেরিয়া প্রবেশ করতে যাচ্ছে, গুটি সৃষ্টি হচ্ছে, ধীরে ধীরে গুটি অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে নাইট্রোজেন স্থিতিকরণে রাইজোবিয়াম একটা উদ্ভিদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে, সিম্বগোত্রী উদ্ভিদের সঙ্গে। এরকম সিম্বগোত্রী উদ্ভিদ থাকলেই তবেই এটা সম্ভব। সিম্বগোত্রী উদ্ভিদ এক ধরনের ক্ষরণ করে, যে ক্ষরণের জন্য রাইজোবিয়াম আকৃষ্ট এবং সেখানে এসে জমা হয় এবং তারপরে গুটির সৃষ্টি করে সেখানে থেকে যায়। তাহলে এই দুজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকলে তারপরে বিষয়টা হবে, এবং ক্ষেত্রে পুষ্টিগত সম্পর্ক রয়েছে। পরে আরেকটা ছবিতে এসেছি, বেগমপুর ছবি দেখে চেনা যাবে কি জিনিস, বেগমপুর। পরে নবাবগঞ্জ ছবি দেখে চেনা যাবে এটা কি জিনিস, বেগমপুর। আরেকবার বলো। অ্যাজোলা। ঠিক, বসে পড়ো, অ্যাজোলা, ঠিক বলেছো, অ্যাজোলা। তাহলে এটা হচ্ছে অ্যাজোলা। অ্যাজোলা একটা এক ধরনের ফার্ন, অ্যাজোলা এক ধরনের ফার্ন। এই ফার্নের সঙ্গে একজন সম্পর্ক করে থাকে সায়ানোব্যাকটেরিয়া অ্যানাবিনা অ্যাজোলি। তাহলে অ্যাজোলা ফার্নের সঙ্গে মিথজীবী রূপে আরেক ধরনের ব্যাকটেরিয়াও সম্পর্ক স্থাপন করতে পারে। একটু আগে আমরা যে অ্যানাবিনার কথা করেছি, তাহলে তারাও এরকম থাকতে পারে। তাহলে নাইট্রোজেন স্থিতিকরণে মিথজীবীয় পুষ্টি পদ্ধতি এবং জীবাণু কিরকম রয়েছে, উদ্ভিদ কিরকম রয়েছে সেটা করলাম। নাইট্রোজেন স্থিতিকরণে অ্যাজোলা রয়েছে, যারা এই নাইট্রোজেনটা তাহলে জীব দেহে স্থিতিকরণের প্রথম ধাপ হলো। নাইট্রোজেন স্থিতিকরণের প্রথম ধাপটা, এবং বলতে পারো কিছু দ্বিতীয় ধাপেও পৌঁছেছি কারণ জীব দেহেও পৌঁছেছে। নাইট্রোজেন স্থিতিকরণ প্রথম। এবার দুই একটা টার্ম আমাদের জেনে নিতে হবে। প্রথম একটা টার্ম আসছি, একটা টার্মের সঙ্গে পরিচয় করছি, তার সঙ্গে একটা বিক্রিয়া দেখে নেব। নাইট্রোজেন কিরম করে স্থাপিত হয়েছে, এখন যে এসেছে সেটা অ্যামোনিয়া রূপে এসেছে। নাইট্রোজেনের সমস্ত জীব যারা এরকম নাইট্রোজেনকে স্থিতিকরণ করলো, প্রত্যেকেরই মধ্যে নাইট্রোজেনের উৎসেচকটা দেখতে পাওয়া যায়। কিছুটা ব্যাকটেরিয়া নিজেদের এই কাজে লাগিয়ে নেয়, নাইট্রোজেন যা সংগ্রহ করলো, আর বাকিটা আশ্রয়দাতা গাছকে দিয়ে দেয় যদি মিথজীবীয় পুষ্টি রূপে থাকে। তাহলে অ্যামোনিয়া এসেছে এই রকম। এটা একটা শক্তি দিয়ে কাজটা চালাতে হবে, এটা এটিপি দিয়ে একটা সক্রিয় ব্যবস্থার মাধ্যমেই কাজটা হবে। তাহলে এটিপি সহযোগেই এই বিক্রিয়াটা হতে পারবে, সেই জন্য এটা একটা শক্তি চাহিদাপূর্ণ একটা বিক্রিয়াও বটে। নাইট্রোজেন এইভাবে স্থিতিকরণ হলো, অ্যামোনিয়া রূপে এসেছে। অ্যামোনিয়া জীবদেহ মূলত উদ্ভিদ নিতে পারার একটা ব্যবস্থা করতে পারে। পরে আসছি নাইট্রিফিকেশন।
নাম শুনেছে কেউ? কেউ একটা নাইট্রিফিকেশন জিনিসটার নাম শুনেছে? নিতে পারি উত্তর কারোর কাছে? নাইট্রিফিকেশন, হ্যাঁ বোরাই। নাইট্রিফিকেশন ওরাই বলতে পারে? কেউ একটা বলবে নাকি? নাইট্রিফিকেশন, আচ্ছা তাহলে আমি একটু নাইট্রিফিকেশন, আচ্ছা ছেড়ে দিলাম, তাড়াতাড়ি করছি। নাইট্রিফিকেশন কিরম করে বিক্রিয়া ধাপে ধাপে হচ্ছে আমি তাতে আসছি, এবং যারা বিক্রিয়া করছে সেই সব অণুজীবের নাম। বিজ্ঞানসম্মত নাম লিখতে হবে, সেটা ইটালিক্সে ছাপা অক্ষরে হয়, তোমরা লিখবে যখন তলায় আন্ডারলাইন করবে না। নাম ইংরেজিতে মূলত ল্যাটিন নাম ইংরেজি অক্ষর দিয়ে লেখা হয়, সেই রকম ভাবে লিখেছি আমরা। নাইট্রোসোমোনাস, নাইট্রোসোস্পাইরা, নাইট্রোসোকক্কাস এবং অ্যামোনিয়া জারণকারী আর্কিয়া, এরা সবাই ব্যাকটেরিয়া। আর্কিয়াটা বিশেষ আরেক ধরনের ব্যাকটেরিয়া, এর জন্য ওদের একটা আলাদা রাজ্য বা আলাদা ডোমেন তৈরি করা হয়। তো এই আর্কিয়া কিরকম বিক্রিয়াটা হবে? অ্যামোনিয়াটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে এই রকম হাইড্রক্সিল অ্যামিন তৈরি করবে। হাইড্রক্সিল অ্যামিন তৈরি হবে। হাইড্রক্সিল অ্যামিন কি করবে? হাইড্রক্সিল অ্যামিন আরো একটা উৎসেচকের সঙ্গে সাহায্য নিয়ে, জলের সাহায্য নিয়ে নাইট্রাইট তৈরি করবে। তাহলে এই ধরনের ব্যাকটেরিয়ারা নাইট্রাইট পর্যন্ত পৌঁছে দিয়েছে, অ্যামোনিয়াকে নাইট্রাইট করেছে। আগে অ্যামোনিয়া পর্যন্ত হয়েছিল, অ্যামোনিয়া থেকে এবারে নাইট্রাইট পর্যন্ত এসে পৌঁছেছি। নাইট্রাইট থেকে নাইট্রেট হওয়ার একটা দরকার, তার সেটা একটু সুবিধাযোগ্য। তাতে যারা কাজ করবে তাদের দলের নাম নাইট্রোব্যাক্টার, নাইট্রোস্পাইরা, নাইট্রোকক্কাস এবং নাইট্রোস্পাইনা। এরা কিরকম বিক্রিয়া করতে পারে সেই বিক্রিয়াটা নিয়েছি। আরো অক্সিজেনের নাইট্রাইটকে অক্সিজেন দ্বারা জারিত করে নাইট্রেটে পরিণত করেছে। তাহলে এই হলো নাইট্রিফিকেশন এর নাম। এই ধাপ ধাপ একে নাইট্রিফিকেশন বলা হবে, অর্থাৎ নাইট্রেট লবণ মাটিতে পৌঁছলো যা উদ্ভিদ নিতে পারবে। ব্যাকটেরিয়ারা মূলত, এবং ব্যাকটেরিয়া যদি আর্কিয়াও এরা তার সঙ্গে আছে। আর্কিও এক ধরনের ব্যাকটেরিয়া বটে, একটু বিশেষ ধরনের ব্যাকটেরিয়া। তাহলে এই আমাদের ছোট্ট প্রশ্ন থাকে, নাইট্রোব্যাক্টার কি করতে পারে, নাইট্রোসোমোনাস কি করতে পারে? নাইট্রোসোমোনাস জাতীয় ব্যাকটেরিয়া নাইট্রাইট তৈরি করে, নাইট্রোব্যাক্টার জাতীয় ব্যাকটেরিয়া গুলো নাইট্রেট তৈরি করে, পরের ধাপটা কাজ করে। এই হলো আমাদের নাইট্রিফিকেশন। নাইট্রোজেন পরিবেশ থেকে জীবদেহে বা মাটিতে পৌঁছচ্ছে কিরম করে, এই জিনিসটা আমরা নাইট্রিফিকেশনে জানলাম, চেষ্টা করলাম। আজকে সময় শেষ।